না, বামেরা কোনো ব্যক্তি পুজোকে গুরুত্ব দিচ্ছেন না বা দেবেনও না, দেওয়া উচিত নয়। আমরা রাজনৈতিকভাবে কেউ কাউকে ক্যাপ্টেন বা কেউ কাউকে অন্য কোনো বিশেষণে ভূষিত করিনি। সোশ্যাল মিডিয়ার একটা ব্যাপক প্রচার, সেই প্রচারের কিছু কিছু মানুষ তো কখনো কখনো বিভ্রান্ত হনই এবং তারা মনে করেন সোশ্যাল মিডিয়া প্রচারটাই বোধহয় গ্রাউন্ড রিয়ালিটি। এই ভাবনার ক্ষেত্রে খানিকটা তো ফাঁক থাকেই। দক্ষিণপন্থী রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্যক্তি। মানে এইসব শব্দ তো যারা ব্যবহার করছেন তারা হয়তো কাউকে ভালোবেসে বা পছন্দ করে করছেন, কিন্তু সেটা তো বামেদের কোনো ব্যবহৃত শব্দ নয়, আমরা এভাবে কখনো ভাবি না। আপনার কি মনে হয় কিছু ক্ষেত্রে মাটি থেকে অনেক দূরে সরে যাচ্ছে বামেরা? না, মাটি থেকে দূরে সরে যাচ্ছে তা মনে হয় না, বরং মাটিতে তাদের আরও নিবিড় সংযোগ করতে হবে, সংযোগের মাত্রা আরও বৃদ্ধি করতে হবে। সেটাই হচ্ছে আমার নিজস্ব হিসেব। যেটা কখনো ছিল না, কোথাও গিয়ে কি ব্যক্তি পূজাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এখন? না, বামেরা কোনো ব্যক্তি পুজোকে গুরুত্ব দিচ্ছেন না বা দেবেনও না, দেওয়া উচিত নয়। নিঃসন্দেহে ব্যক্তির একটা ভূমিকা আছে, সে তো আমরা সর্বক্ষেত্রেই দেখেছি। সবসময়ই একজন ব্যক্তি বিশেষ হয়তো একটু উদ্যোগ বেশি নেন, উদ্যম নেন, কিন্তু সেটা সামগ্রিককে বাদ দিয়ে নয়, সকলে মিলেই কিন্তু লড়াইটা করতে হবে। সেই লড়াইয়ের ক্ষেত্রে একজন ব্যক্তি বিশেষের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেটা ঠিক, কিন্তু সেটা ওই ব্যক্তি বিশেষই এক, অন্য কেউ নয়, এই ধারণাটা বামেরা কখনো পোষণ করে না। ক্যাপ্টেন, আগুন খেকো, এই শব্দগুলি আপনি কতটা সমর্থন করেন? মানে এইসব শব্দ তো যারা ব্যবহার করছেন তারা হয়তো কাউকে ভালোবেসে বা পছন্দ করে করছেন, কিন্তু সেটা তো বামেদের কোনো ব্যবহৃত শব্দ নয়, আমরা এভাবে কখনো ভাবি না। এখন যদি কেউ কাউকে দেখে ভালোবেসে বলেন তিনি ভগবান, তো সেটা যিনি ভালোবাসছেন তার বোধের থেকে, এর সঙ্গে কোনো সাংগঠনিক বোধের কথা আসে না। কিন্তু যাকে ক্যাপ্টেন বলা হচ্ছে এই ক্ষেত্রে তার দায়িত্ব কতটা? তা তিনি তো কখনো, আমার তো নজরে পড়েনি তিনি এই ব্যাপারে কোনো উল্লাস দেখিয়েছেন। সেদিক থেকে তো আমার ভালোই লেগেছে যে তিনি এই ব্যাপারে খুব একটা নিজস্ব আগ্রহ বা তাতে তিনি খুব পুলকিত এরকম কোনো ভাব প্রকাশ করেছেন বলে আমার তো দেখা নেই। তরুণ প্রজন্মের রাজনীতিবিদরা কোথাও গিয়ে কি গ্রাউন্ড লেভেল রিয়ালিটি থেকে দূরে আছে? দেখুন, গ্রাউন্ড লেভেল রিয়ালিটিতে তারা আছে বলেই অত বড় একটা লং মার্চ করতে পারলো যুবরা, হ্যাঁ, এ প্রান্ত থেকে ও প্রান্ত। সুতরাং তারা গ্রাউন্ড লেভেল রিয়ালিটি থেকে দূরে নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই সোশ্যাল মিডিয়ার একটা ব্যাপক প্রচার, সেই প্রচারের কিছু কিছু মানুষ তো কখনো কখনো বিভ্রান্ত হনই এবং তারা মনে করেন সোশ্যাল মিডিয়া প্রচারটাই বোধহয় গ্রাউন্ড রিয়ালিটি। এই ভাবনার ক্ষেত্রে খানিকটা তো ফাঁক থাকেই। তাহলে তরুণ প্রজন্মের রাজনীতিবিদরা মানে সোশ্যাল মিডিয়াকে রাজনীতির ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছে? বেশি গুরুত্ব দিচ্ছেন সেটা আমি বলবো না, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো তারা সেটাকেই মনে করছেন যে বাস্তব ঘটনার প্রতিফলন, যদিও সেটা নয়। এই ক্যাপ্টেন শব্দটা আপনি ব্যক্তিগতভাবে কি সমর্থন করছেন মানে রাজনীতির ক্ষেত্রে? এই প্রশ্ন তো আসেই না, কেন আমরা রাজনৈতিকভাবে কেউ কাউকে ক্যাপ্টেন বা কেউ কাউকে অন্য কোনো বিশেষণে ভূষিত করিনি। এটা সাধারণ যারা বামপন্থী মানুষ বা সাধারণ মানুষ যারা অনেক বেশি আন্দোলনের সঙ্গে আছেন বা আন্দোলন থেকে দূরে আছেন, তারা মনে করছেন কাউকে ক্যাপ্টেন বা বিশেষণে ভূষিত করছেন, তাতে তো আমাদের কিছু বলার নেই। আমি শুধু আমার কর্মীদের কাছে বলবো যে নিজেরা নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন থেকে সংগঠিতভাবে আন্দোলন করো, এই সমস্ত প্রচারের বিশেষণে নিজেদের বিভ্রান্ত করো না, এটাই হচ্ছে আমার বক্তব্য। মমতা থেকে মোদি সকলেই রাজনীতির ক্ষেত্রে মুখ ব্যবহার করেন, সেক্ষেত্রে বামেরা করলে সমস্যা কোথায়? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দক্ষিণপন্থী রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্যক্তি। কেন এই ব্যক্তিকেই তারা পরবর্তীকালে ঈশ্বরের দোতনায় নিয়ে যাবেন, যেমন মোদি করার চেষ্টা করেছেন, কিন্তু এই ব্যক্তি বিশেষকে তারা গুরুত্ব দেন কেন? তাদের সেই গীতার যে ভাবাদর্শ, সেই ভাবাদর্শকে তারা প্রতিফলিত করার চেষ্টা করেন। কিন্তু আমি মনে করি সার্বিকভাবে সাধারণ মানুষ যদি সংঘবদ্ধ হয়ে সকলের সঙ্গে না থাকেন, তাহলে ব্যক্তি একা বিশেষ কিছু করতে পারেন না। ব্যক্তির তার উদ্যমকে কাজে লাগাতে হবে সার্বিকভাবে সাধারণ মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে। তার মানে রাজনীতির ক্ষেত্রে ব্যক্তি ব্যাপারটা আপনি সাপোর্ট করেন না একেবারে? ব্যক্তির ভূমিকা আছে, কিন্তু ব্যক্তি কেন্দ্রিক নয়।
বাম রাজনীতি পিছিয়ে পড়ার কারণগুলি কি এখন আপনার মনে হচ্ছে? বাম রাজনীতি পিছিয়ে পড়েছে আমি তা তো মনে করি না আদৌ। আমি তো মনে করি বাম রাজনীতি এখন ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে তাদের বেঁচে থাকবার একমাত্র শক্তি হিসেবে প্রতিফলিত হচ্ছে। হয়তো সেটা লোকসভা বা বিধানসভা নির্বাচনে এখন আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি না, কিন্তু যদি আপনি হিসেব করে দেখেন, এই যে এত বড় কৃষি আইন, যে আইন সংখ্যাধিক্যের জোরে মোদি পাশ করেছিলেন বলে দাবি করেন, সেই আইন তাকে তো প্রত্যাহার করতে হলো, এবং প্রত্যাহার করতে হলো তিনি সংসদে এসে প্রত্যাহার করতে ভয় পেলেন, সংসদের বাইরে তিনি প্রত্যাহার করলেন। কেন প্রত্যাহার করতে বাধ্য হলেন? যে কৃষকেরা তারা কিন্তু একটানা 1 বছর দিল্লিকে ঘেরাও করে রেখেছিলেন সমস্ত রকম অত্যাচারকে উপেক্ষা করে। রাজস্থানের বুকে আমরা রাম এই যে ভোটে জিতলেন, ব্যাপক ভোটে, তিনি তো কবে থেকে লড়াই করছেন, বারে বারে নির্বাচনে দাঁড়িয়েছেন, হেরেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি জয়লাভ করলেন। এই জয়লাভ করার পেছনে কিন্তু সামগ্রিকভাবে কৃষক আন্দোলনের একটা ভূমিকা আছে। কৃষকেরা জোটবদ্ধ হয়ে তাকে জিতিয়েছেন। সুতরাং বাম আন্দোলনের মূল শক্তি হবে সাধারণ মানুষ, যাদের জন্যেই বাম আন্দোলন তার লড়াই করেন, কর্মসূচি তৈরি করেন। সেক্ষেত্রে ব্যক্তির একটা ভূমিকা থাকতে পারে, কিন্তু ব্যক্তিই শেষ কথা নয়। দীপশিতা, ঐশী, এদেরকে রাজনীতির ক্ষেত্রে আরো ব্যবহার করা উচিত বলে আপনার মনে হয়? যথেষ্ট ব্যবহৃত হচ্ছেন তারা তাদের ক্ষেত্রে যথেষ্ট ব্যবহৃত হচ্ছেন। তারা নিজেরা উদ্যোগ নিয়েই চেষ্টা করছেন বাম আন্দোলনের সঙ্গে নিজেদের সংযুক্ত করার। এই ভাবনাগুলোই হচ্ছে দক্ষিণপন্থী ভাবনা, যে একজনকে তুলে ধরো, অমুক করো, তমুক করো, এ তার মুখ, ও তার মুখ। মুখ তো ঠিক করবেন মানুষ, মুখ তো প্রচার আন্দোলন ঠিক করবে না। সৃজন ভট্টাচার্য যাদবপুরে আপনার থেকে কম ভোট পেয়েছে, কিন্তু আমরা ভোটের আগে যে আবহ দেখেছিলাম, আমরা আশা করেছিলাম অনেক ভোট পাবে। তো মানে এই কম ভোট পাওয়ার কারণটা কি মনে হয়েছে আপনার? না, কম ধরুন, আমি 2019 সালে অন্যান্য সমস্ত প্রার্থীর জামানত জব্দ হয়ে গিয়েছিল, খালি যাদবপুরের প্রার্থীর হয়নি, কিন্তু সেটা দিয়ে তো কিছু নির্ণয় হয় না। এবার ভোটের যে প্রবণতা লক্ষ্য করা গেছে তা হচ্ছে সামগ্রিকভাবে বিজেপি বিরোধী ভোট, এবং সেই বিজেপি বিরোধী ভোটে সাধারণের প্রাতিষ্ঠানিক দিক থেকে ভোটাররা মনে করেছেন তৃণমূল ক্ষমতায় আছে, অতএব তাদের ভোট দিই। এটা আমার বিশ্লেষণ। সেই বিশ্লেষণের সঙ্গে অন্য মানুষ একমত নাও হতে পারেন, কিন্তু এই বিশ্লেষণে কে কোথায় কম ভোট পেয়েছে, বেশি ভোট পেয়েছে, সেটা খুব বিচার্য বা নির্ণায়ক নয়। বামেদের ফিরে আসার জন্য এই মুহূর্তে ঠিক কি কি করণীয় বলে মনে হয়? যে কাজটা আমরা 2011 সাল থেকে করার চেষ্টা করছি, নিপীড়িত মানুষ যেখানে আক্রান্ত হচ্ছেন তাদের জীবন জীবিকার লড়াই তৈরি করা, সেই লড়াইয়ের সঙ্গে থাকা। বামেরা কতটা সক্ষম হচ্ছে এখন দাঁড়িয়ে? মিটিংও হয়েছে মাঝে। আমরা সক্ষম বলেই কিন্তু আমাদের বিধানসভা বা লোকসভার সংখ্যা কম থাকা সত্ত্বেও আমরাই কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে আলোচনার মুখ্য বিষয়বস্তু। সে দেশব্যাপী বলুন, রাজ্যব্যাপী বলুন, সবারই আক্রমণ কিন্তু বামেদের বিভিন্ন ফর্মে। কংগ্রেস আক্রমণ করছে কোথাও বামকে, বিজেপি আক্রমণ করছে বামকে, তৃণমূল আক্রমণ করছে বামকে, সবাই কিন্তু বামকেই তাদের আক্রমণে কেন্দ্রবিন্দু করছেন। এটাও হচ্ছে মূলত শ্রেণীগত দৃষ্টিভঙ্গ থাকে। কিন্তু কোথাও গিয়ে কি সাংগঠনিক দুর্বলতা আছে? আছেই তো, দুর্বলতা নেই এ কথা বলা তোমার সত্যকে অস্বীকার করা। সাংগঠনিক দুর্বলতা ব্যাপকভাবে আছে, এ তো নিঃসন্দেহে। তো এর জন্য বামেরা এই জন্যই সংগঠনকে তৈরি করতে হবে, সংগঠনকে দৃঢ় করতে হবে, অনেক বেশি একাগ্রতা নিয়ে মানুষের কাছে যেতে হবে। সংগঠন দৃঢ় হলেই মানুষ চেষ্টা করবেন তখন রুখে দাঁড়াবার। এখন বহু এলাকায় মানুষ যারা মনে প্রাণে চান বামপন্থীদের ভোট দেবো, তারা ভয়ে ভোট দিতে পারেন না। আমার কাছে বহু মানুষ বলেন তো আমরা ভয়ে বেরোতে পারিনি, কেন আমরা ভোট দিতে গেলে পরে আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে। কেন একটা নতুন রূপান্তর হয়েছে 2011 পর, যা ইতিপূর্বে ভারতবর্ষ দেখেনি। তা হচ্ছে শাসক দল এবং প্রশাসন এক হয়ে গিয়ে সন্ত্রাস তৈরি করছে, যেটা ইতিপূর্বে আমরা খুব কম দেখেছি। 70, 71, 72 আমরা দেখেছি সেটা বিক্ষিপ্তভাবে, কিন্তু এখন সন্ত্রাসটা পরিকল্পিত প্রশাসনকে নিয়েই শাসক দল করছে। গরিব মানুষ তারা আতঙ্কিত হয়ে পড়ছেন, কারণ 34 বছরে তাদের জীবনে একটা স্থায়িত্ব এসেছিল, একটা নিরাপত্তার স্থায়িত্ব। সেই মানসিকতা থেকে হঠাৎ ধাক্কা লাগাতে তারা ওখানে বিভ্রান্ত হয়েছেন। একটু সময় লাগবে গুটিয়ে আসতে। তাহলে আপনি আশাবাদী? আমি তো আশাবাদী।